أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আপনাদের যেটা লিখতে দিছিলাম এটা তো একটা গুরুত্বপূর্ণ পড়া ছিল যে অনেকে লিখছে, একজনে লিখছেন, অনেকে কথাটা বললে ভুল হবে, একজনে জমা দিছেন, শুধু একজনে। আমি ইনশাল্লাহ কালকে জমা দিয়ে দিব। জি, আসলে এটা হচ্ছে যে লিখবে তার জন্যই সুবিধা, তার জন্য আমাদের হচ্ছে আমরা পড়াইছিলাম হচ্ছে 5 নম্বর, 6 নম্বর হবে এটা। এটা যে লেখার কথা ছিল এটা হচ্ছে লেখারই বিষয়। এরপরে আমরা পরবর্তী ইতে চলে যাই। এটা আপনারা লিখবেন, ওই যে সহজভাবে বলছিলাম যে কিভাবে লিখবেন। এই এত কথা লেখা লাগবে না যে 1 নম্বরে 4 হরফ লিখলে ভালো, আর না লিখলে শুধু 1/4 এভাবে দিলে হবে যে 1/4 বা 1 ব্র্যাকেটে দিয়ে 4। এরপরে আলিফ মিম ত ওয়া মনে আছে কিনা এগুলো দেখাইছিলাম, ঠিক আছে। আপনাদের একটু সাউন্ডের প্রবলেম আছে, এটা নিয়েও কাজ চলতেছে। আজকেরটা দেখা যাবে যে আজকের ক্লাসটা কেমন হইতেছে, রেকর্ডিংটা আজকে আপনার ক্লাস করলে অডিওটা বোঝা যাবে। তো এই যে হরফগুলো আছে এগুলো আপনারা লিখে ফেলবেন। আর আরেকটা জিনিস চেষ্টা করবেন, সেটা হচ্ছে শুধুমাত্র এক পৃষ্ঠা লিখে জমা দেওয়া না। আপনি একটু বারবার ওই যে একটা খাতায় লেখায় নাম্বার না লিখলেও ওই দেখে দেখে আলিফ মিম ত জ লাইন বাই লাইন যেটা দেখাইছিলাম ভিডিওর মধ্যে ওইভাবে দেখে দেখে আপনারা একটু লেখার চেষ্টা করবেন। এইটা হচ্ছে আপনাদের দাবি থাকবে, কারণ আপনারা এটা যদি লিখতে পারেন তাহলে কনসেপ্ট না, আপনার যে কোনো হাদিস পড়তে দোয়া পড়তে আপনার জন্য সুবিধা হবে। এরপরে যে ক্লাসটা আজকের সেটা হচ্ছে আরবি হরকতের পরিচয়। আমরা যে উপর থেকে পড়তেছিলাম 2 নম্বর লেকচার শিট থেকে, আরবি হরফের পরিচয়। হরফ মানে হচ্ছে বর্ণ, হরুফ শব্দটা হচ্ছে বহুবচন বা জামা সিগা। হরুফ শব্দ অর্থ হচ্ছে বর্ণসমূহ। তো এইটার পরে আমরা কি করি, এই বর্ণর পরে আমাদের পরিচয় কি থাকে, আমরা যখন ছোটবেলায় পড়ছি তো দেখা যায় যে বর্ণের পরে আমরা পড়তাম কি যে কার চিহ্ন। ঠিক কার চিহ্নটাকে আরবিতে বলা হয় হরকত। যদিও এটার বানানটা এমন না, বানানটা এই যে নিচে দিয়ে দিয়ে দিছি দেখবেন আল হারাকাতুন, হারাকাত হবে, কাফ দিয়ে হবে, ঠিক আছে। কিন্তু আমরা বাংলা এভাবে বলতে বলতে অভ্যস্ত, কোনো সমস্যা নাই, যেহেতু আমরা এটা কোরআন শরীফের কোনো শব্দ না যে হরকত।
এর জন্য হরকত বললে আপনি বলতে পারেন হরকত, কিন্তু শব্দটা হচ্ছে হারকাত, হারকাত কাফ থেকে। হারকত শব্দের সোজা কথা হচ্ছে বর্ণ। কার কার আল হারাকাতুল আরবিয়া, এইটা হচ্ছে যে আরবি কার চিহ্ন সমূহ, আরবি কার চিহ্ন সমূহ। কার চিহ্ন ছাড়া আপনি কি করতে পারবেন না, কনসেপ্ট কখনো কি পড়তে পারবেন না। কনসেপ্ট হোক, দোয়া হোক, যেটা হোক, কোনোটাই পড়তে পারবেন না। দেখবেন যে অনেক হাদিসের যে কিতাবগুলোর মধ্যে কার চিহ্ন দেওয়া থাকে না, অর্থাৎ জবর জের পেশ এগুলো দেওয়া থাকে না। কিন্তু ওগুলো না দেওয়া থাকলে ওগুলো কিন্তু আগে আমরা পড়ে আসছি, এরপরে আমরা গ্রামারভাবে শিখে ওগুলো দিয়ে পড়ি, অর্থাৎ কোথায় কি জবর জের পেশ হবে এটা দিয়ে পড়ি। কিন্তু আসলে তো ওটা দেয়াই লাগে, মানে দেয়াই ছিল। তো কার চিহ্ন যেটা আছে আরবি হরকত সর্বমোট 3টি, কার চিহ্ন সর্বমোট 3টি। এটা আপনার বাংলার থেকে সহজ হয়ে গেল। বাংলায় অনেকগুলো কার চিহ্ন আছে, যেমন এ কার, ও কার, ওই কার, এইসব ব্যবহার আরবিতে জায়েজ নেই, হারাম। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আরবিতে শুধুমাত্র 3 প্রকার কার চিহ্ন ব্যবহার করা জায়েজ। এই 3 প্রকার কার চিহ্নকে বলে মারুফ। আর মাজহুল যেগুলো আছে, অর্থাৎ এ কার, ওই কার, ও কার, এই ধরনের যে অন্য ভাষার যেগুলো আছে এগুলো ব্যবহার করা যাবে না। যেমন আমরা উর্দুর মধ্যেও দেখবেন যে আরবি হরফগুলো আছে, উর্দু 35টা হরফের মধ্যে আরবি হরফগুলোও আছে, এই 29টা হরফ। তো সেখানে যখন আরবি হরফগুলো পড়া হয়, উর্দু হরফগুলো পড়া হয়, তো আলিফ বে পে তে তখন এ যোগ হয়, মাজহুল যোগ হয়। কিন্তু আরবিতে কি বলা হয়, আলিফ বা তা সা। এর জন্য দেখবেন যে ছোটবেলা যে অনেক মুরব্বীদের কাছ থেকে শুনবেন, অথবা আপনারাও পড়ে দেখছেন, যদি বয়স বেশি হয় কারো, এটা পড়ছেন যে এই যে মক্তবগুলোতে হুজুরা বে পে এরকম পড়াইতো। এর কারণ হচ্ছে যা তারা যে মাদ্রাসাগুলোতে পড়তো ওইখানেও মাদ্রাসা থেকে, বড় মাদ্রাসা থেকে শিখছে এমন না, কিন্তু বেশিরভাগ ভাষা ছিল হচ্ছে উর্দু ভাষা, যে কারণে উর্দু ভাষাটা ঢুকছে তাদের মধ্যে। যেমন আমাদের এখন বাংলা ভাষার টাচটা পাওয়া যায় আরবির মধ্যে, এই রকম ওনাদের ঢুকছে। তো আমরা একটা কথা বলতে পারি যে মারুফ পড়তে হবে আরবির ক্ষেত্রে, সবসময় মারুফ পড়তে হবে, কখনো মাজহুল পড়া যাবে না। মাজহুল মানে হচ্ছে একার, ওইকার, ওকার চিহ্ন, এই ধরনের কোনো চিহ্ন আরবিতে পড়া যাবে না। কি পড়তে হবে, 3টা কার চিহ্ন, একদম মুখস্থ করে নেবেন। 3টা কার চিহ্ন, আকার, সোজা সোজা আকার। আকার মানে হচ্ছে যেমন বা জবর বা, জিম জবর যা, এখানে যে যা এরকম পড়া যাবে না, যা পড়তে হবে একদম ক্লিয়ার। ত জবর ত, এটার উচ্চারণটা মোটা, এর জন্য শোনা যাচ্ছে, কিন্তু এটা হচ্ছে ওই যে আকার দিয়ে পড়া হয়েছে। নাম্বার 2 হচ্ছে রস্বীকার, রস্বীকার, সেটা কি জের, জের দিয়ে পড়তে হবে, রস্বীকার দিয়ে পড়তে হবে। যেমন বাজের বি, কোনো বে তে এরকম পড়া যাবে না, কোনো একার ওইকারের কোনো মধ্যে উচ্চারণ নিয়ে আসা যাবে না, একদম চিকন করে বি টি সি জি একদম ক্লিয়ার করে। জয় রস্বীকারের জি, জিনজের জি। এরপরে তৃতীয়টা হচ্ছে রস্যুকার, কোনো রস্যু দীর্ঘকার ওকার, যেমন রস্যুকারের ক্ষেত্রে ভুল করি কি আমরা ওকার পড়ি, আউযু বিল্লাহ, আউযু। এখন আপনি বলবেন যে হুজুর আমি তো এরকম পড়ি না, আপনি না পড়তে পারেন, কিন্তু সমস্যা তো আছে, মানে আমরা তো ফেস করি, অনেকের মধ্যে এরকম সমস্যা থাকে। মুস্তাকিম, এরপরে দেখা যায় যে পেশের মধ্যে ওকারের, ওকারের যে উচ্চারণ এগুলো অনেকগুলো নিয়ে আসে। তো এটা খেয়াল করতে হবে, পেশের মধ্যে কি একদম চিকন করে রস্যুকারের উচ্চারণ নিতে হবে, ঠিক আছে? রস্যুকারের আউ চিকন হয়ে যাবে আউ। তাহলে 3টা পাইলাম, কার চিহ্ন কয়টা, 3টি। কার চিহ্ন কয়টা, 3টি। কার চিহ্নকে আরবিতে কি বলা হয়, হারাকাত। তাহলে আরবি হরকত সর্বমোট 3টি। আরবি হরকত সর্বমোট হচ্ছে কয়টা, 3টা। আরবি হরকত সর্বমোট কয়টা বলতে পারি আমরা, 3টা। আরবি হরকত সর্বমোট 3টা। কি কি, এটা পরিচয়। হরকত কাকে বলে, আপনাকে যদি জিজ্ঞাসা করা হরকত কাকে বলে, তাহলে এইটা, এই যে দ্বিতীয় নম্বর স্টার দেয়া আছে, প্রতিটা কথাই দেখবেন মুখস্থ, মানে ইম্পর্টেন্ট দেখি আপনাদেরকে এখানে স্টার স্টার দেওয়া আছে। এক জবর, এক জের, ও এক পেশকে। এখন প্রশ্ন জাগতে পারে যে হুজুর জবর জের পেশকে হরকত বলে, এরকম তো আমি বলতে পারি। হ্যাঁ, জবর জের পেশকে হরকত বললে আপনার প্রশ্ন থাকবে, কারণ কি 2 জবর আছে, আবার হচ্ছে 2 জের আছে, 2 পেশ আছে, আবার খাড়া জবর বা আলিফে সুগরা যেটা আছে, খাড়া জবর, খারাজের উল্টা পেশ এগুলোও আছে। তো জবর জের পেশ কয়েকটা রকম আছে, যদি আপনি একদম ক্লিয়ার বলেন যে এক জবর, তাহলে এটা ক্লিয়ার হয়ে যায় যে এটাকে হরকত বলে। এক জবর এক জের ও এক পেশকে হরকত বলে। হরকত কাকে বলে,
হরকতের সংজ্ঞা কি? এইটা এক জবর এক জের এক পেশকে হরকত বলে, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এবার এই অংশটা যে হরকতের উচ্চারণ কেমন যদি প্রশ্ন হয়, তাহলে হরকতের উচ্চারণ কি? হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। তাহলে এই পুরোটা এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়তে হয়। একটু কয়েকবার আমার সাথে। হরকত সর্বমোট তিনটি, হরকত সর্বমোট তিনটি, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। হরকত সর্বমোট তিনটি, হরকত সর্বমোট তিনটি, হরকত সর্বমোট তিনটি, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আব্দুল কাদের ভাই বলেন হরকত। তিনটি, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকত তাড়াতাড়ি পড়তে হয়, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তাহলে হরফের উচ্চারণ কি করে পড়তে হয় আমি বলছিলাম, মনে হয় খেয়াল করছিলেন কিনা, মনে আছে কিনা? হরফের উচ্চারণ পড়ানোর সময় বলছিলাম, মনে আছে? যেটার মধ্যে আলিফ বাদে সবগুলোর মধ্যে এক আলিফ টেনে টেনে পড়তে হবে, মনে আছে কিনা? জি জি জি। কিন্তু এই যে হরকতের সময় কি হয়েছে, যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়, তাইলে বলা যায় যে হরফের উচ্চারণকে এক আলিফ টেনে পড়তে হয়, হরকতের উচ্চারণকে তাড়াতাড়ি করিয়া পড়তে হয়, তাড়াতাড়ি করিয়া পড়তে হয়। আবু তাহের ভাই বুঝতে পারছেন? জি ভাইজান, বুঝতে পারছি। জি। আচ্ছা, তাহলে আরবি হরকত কয়টি? তিনটি। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। এই কথাটা একটু মুখস্থ করে রাখবেন, এটা খুব কাজে লাগবে সারা জীবন। এরপরে মনে রাখতে হবে, এটা ডিটেলসে এই উপরটা যেটা আমি বলছি এতক্ষণ সেটাই মনে রাখতে হবে ডিটেলসে, মানে আপনাদের লিখে দেওয়া আছে, আপনি ভুলে গেলে এখান থেকে আবার দেখতে পারবেন, শুধু ভিডিও দেখে পড়েও দেখতে পারবেন। বাংলা ভাষায় আকার, হ্যাঁ আকার, রস্যিকার ও রস্যুকার আছে, তেমনি আরবি ভাষাতেও কি আছে? জবর জের ও পেশ আছে, জবর জের ও পেশ আছে। শুধুমাত্র একটা জিনিস মনে রাখতে হবে, এটা আপনাদের পড়ানোর সময় বলছিলাম, যে হরফগুলো মোটা সে হরফের উচ্চারণ জবর জের পেশ যে কোনো অবস্থায়, যে কোনো অবস্থায় আপনার মোটা রাখতে হবে। জবর জের পেশ যে কোনো অবস্থায় মোটা রাখতে হবে। এটা আপনাদের না, অন্য ব্যাচে বলছিলাম গতকালকে ক্লাসে, বৃহস্পতিবার, যে একটা উদাহরণ দিছিলাম, যেমন আলু, আলু আলু যদি আপনি গোস্তের মধ্যে দেন, মাংসের মধ্যে যেটা, ওটার মধ্যে দিলেও ওটা আলুই থাকবে, ওটা কচুতে দিয়ে খাইলেও আলুই থাকবে। ওটা ইতে ফাস্টফুডের দোকানে বিক্রি করে যখন শপে, তখন ওটা ফ্রেঞ্চ ফ্রাই হয়ে যায়, আর গরিবের যখন কড়াইতে ভাজে তখন আলু ভাজি হয়ে যায়। তো মূল কথা হচ্ছে সব কি থাকে? আলুই থাকে। তো মূল কথা হচ্ছে আপনার যে হরফ উচ্চারণ মোটা, কয়টা মনে আছে কিনা কারো? আব্দুল 7টি, কাদের? হ্যাঁ 60টি। 6টি, 7টি, তাহলে 7টি, চিকন কয়টা জানো? 22টি, 22টি। 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 তাহলে যেটা মোটা সেটা জবর জের পেশ তিনোটাকে মোটা রাখতে হবে, কোনোভাবে যেন চিকন করা না হয়, তাইলেই কিন্তু এটা ভুল হবে। আর যখন আপনি যেটা চিকন সেটাকে চিকন রাখতে হবে সদা সর্বদা। তো জবর জের কি হয়, আমরা অনেক সময় কি করি, ওই সদ জবর কফ জবর, যেমন কফ জবর, কফটা মোটা হয়, কফ জবর কা বলে ফেলি, কিন্তু কফ জবরটা কি? ওটা তো কফ মোটা, ওটা কফ জবর ক হবে, গইন জবর গ হবে, খ জবর খ হবে, কারণ ওইটা মোটা মোটাই থাকবে উচ্চারণটা জবর দিলে পর। আর জেড দিলেও মোটা, পেশ দিলেও মোটা। সদ জের সই হবে, সি হবে না, সই পড়তে হবে, সি পড়া যাবে না, সি পড়লে কি হবে? সিনজের হয়ে যাবে। তো জবর জের পেশ, আকার রস্যিকার ও রস্যকার। জবর ও পেশ কোথায় থাকে? হরফের উপরে বসে, এবং জেড কোথায় থাকে? হরফের নিচে বসে। এটা আসলে বাচ্চাদের পড়া, তারপরে লিখে দেওয়া হয়েছে যেন আপনারা বুঝতে পারেন। জবরের উচ্চারণ বাংলাতে আকারের মতো হয়। আচ্ছা, জবর জের এবং পেশের উচ্চারণ এখানে দেওয়া আছে, আমরা একটু পড়ি। আমার সাথে সাথে আপনারা মাইক্রোফোন অফ রেখে জোরে জোরে করে পড়বেন, আপনার কানে যেন শোনেন, আমি থেমে থেমে পড়াবো, ঠিক আছে আপনাদেরকে? প্রথম যে কথাটা আছে, আমরা এই যে আলিফের উপরে জবর দেখতেছি, এটাকে আপনার যদি মানদণ্ড হিসাবে পড়েন তাহলে এটাকে হামজা বলতে হবে। কেন? কারণ অনেকে এরকম পড়ছেন বা পড়ে থাকতে পারেন যে আলিফে জবর জেরও পেশ থাকলে হামজা পড়িতে হয়। এই কথাটা ভুল, কিন্তু এই কথাটা আপনি পড়তে পারবেন। কথাটা ভুল কেন? কারণ আলিফ কখনো, আলিফ কখনো হরকত গ্রহণ করে না। হরকত কি? জবর জের পেশ কখনো গ্রহণ করে না। এখন আপনি বলবেন যে হুজুর আমি তো আলহামদুলিল্লাহ বা রহমান রহিম যে কোনো শব্দের শুরুতে আলিফ দেখি, সেখানে দেখি যে জবর জের পেশ আছে, সেইটা লেখার ক্ষেত্রে আলিফের মতন লেখা হয়, কিন্তু মূলত এটা আলিফ না, এটা হামজা।
মূলত এটা কি হামজা, শুধুমাত্র হামজাটা কোনো শব্দের শুরুতে যখন হামজা বসানো হয় তখন ওইটা আলিফের মতন লেখা হয়, কারণ হামজার মতন লিখলে ওই শব্দটার সৌন্দর্যটা নষ্ট হয়। এর জন্য এটা লেখে, হামজা লিখলে ভুল হবে না, হামজা যদি লেখেন। এখন আপনি দেখবেন এটার আধুনিকতা চলে আসছে, কিন্তু দেখবেন কি যে আলিফে জবরজের পেশ সেটার উপরে দেখেন একটা ছোট্ট হামজা দেয়া থাকে, খেয়াল করে দেখেন ছোট্ট একটা হামজা উপরে দেয়া থাকে, খেয়াল করেন এটা। এটা কিন্তু এখন নতুন করে এটা চালু হয়েছে। তো আলিফ এবং হামজার মধ্যে কয়েকটা তফাৎ আছে, এটা আপনারা একটু নোট করে রাখতে পারেন ভিডিও দেখে পরবর্তীতে, বা এখন একটু ভালো করে খেয়াল করেন। আমি কয়েকটা তফাৎ বলতেছি। আরবি হরফ 29টি, যার কোন কমতি নাই। আলিফ এবং হামজার মধ্যে হামজা এবং আলিফকে এক বলা যাবে না, দুইটা ভিন্ন। এর মধ্যে কয়েকটা তফাৎ আছে। এক নম্বর হচ্ছে নামের পরিবর্তন, হামজাকে হামজা বলা হয়, আলিফকে আলিফ বলা হয়। দুই নম্বর হচ্ছে এর মাখরাজের পরিবর্তন, আলিফের মাখরাজ মুখের খালি জায়গা, মাদের জায়গা থেকে মুখের খালি জায়গা, কারণ এটা মাদের হরফ। আর হামজা হচ্ছে হলকের শুরু হইতে, দুইটা দুই স্থান। নাম্বার 3, আলিফ কখনো হরকত গ্রহণ করতে পারে না, হামজা সদা সর্বদা হরকত গ্রহণ করে। নাম্বার 4, আলিফ শব্দের ফা কালেমা আইন ফা কালেমায় হইতে পারে না, আইন ও লাম কালেমায় হয়। আলিফ শব্দের ফা কালেমায় হইতে পারে না, আইন ও লাম কালেমা। এখন আসেন, ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমা কি? আরবি শব্দগুলোকে দুই ধরনের শব্দ, একটা হচ্ছে 3 অক্ষর বিশিষ্ট, আর একটা হচ্ছে 4 অক্ষর বিশিষ্ট, সুলাসি আর রুবাই। তো 3 অক্ষর বিশিষ্ট শব্দকে যেটা ধরা হয় সেটার প্রথম অক্ষরকে ফা কালেমা বলে। কেন বলে ফা কালেমা তাও আপনাদের ক্লিয়ার করে দেই। আমরা একটা শব্দ ধরি যেটা সরফের ভাষায় ফা আলা, ফা আইন লাম, যেটা অর্থ হচ্ছে ভার্বের ক্রিয়া, মানে ডু ডু অর্থ করা না, সেটা হচ্ছে ফা আলা। এই ফালা দিয়ে আমরা যে কোনো শব্দকে ফালাই এটার সাথে, যেমন নাসরা, দরবা, নাসরা সে সাহায্য করলো, দরবা সে প্রহার করলো মানে মারলো, এইভাবে করে আমরা এটাকে সাথে মিলাই। তো ওই যে ফা আলা, দেখেন এখানে 3টা অক্ষর, ফা আইন লাম, ওই 3টাকে আমরা সকল শব্দের মানদণ্ড হিসাবে ধরি। ফা মানে শব্দের শুরুতে ফা কালেমা, মানে ওই ফা শব্দের ফার জায়গায় কোন হরফ আছে। তো এইটা যে ফা কালেমায় কখনো আলিফ হইতে পারে না, কেন হইতে পারে না? এটা আপনাকে 3 নম্বরে বলছিলাম যে হরকত গ্রহণ করতে পারে না। যদি শব্দের শুরুতে সে হরকত গ্রহণ করতেই না পারে তাহলে সে কিভাবে আসবে? এর জন্য আলিফ হইতে পারে না। আলিফ হয় কখন? লাম ও আইন কালেমায়। কিভাবে হয়? মাদ হিসাবে হয়, মানে একটা জবরের সাথে খালি আলিফ হয়, সামনে পড়লে এটা বুঝতে পারবে আর সহজভাবে। কিন্তু হামজা শব্দের ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমা তিনোটাই হয়। কেন হয়? কারণ হামজা সদা সর্বদা কি করে? হরকত গ্রহণ করে, সে শব্দ তৈরি করতে পারে, তার ক্ষমতা আছে। কিন্তু আলিফের কি নাই? সেই ক্ষমতা নাই। তাহলে এই 4টা, এখান থেকে 4টা পাইছেন যে এক নম্বর হচ্ছে কি আলিফ এবং হামজার মধ্যে তফাৎ, তার নামের তফাৎ। 2 নম্বর তার মাখরাজের তফাৎ। 3 নম্বর হচ্ছে সে হরকত গ্রহণ করতে পারে আর পারে না যেটা। 4 নম্বর হচ্ছে যে আলিফ ফা কালেমায় আসতে পারে না, বাকি দুইটা আসে, মানে মাঝে এবং শেষে, এবং হামজা মাঝে, শুরুতে মাঝে শেষে 3 অবস্থায় আসতে পারে। 5 নম্বর হামজা এবং আলিফের তফাৎ। আলিফের উচ্চারণ কখনো মোটা হয়, কখনো চেকন হয়, তবে হামজার উচ্চারণ কখনো মোটা চেকন হয় না, তার নিজ উচ্চারণ থেকে হয়, সে সবসময় চিকন উচ্চারণ হয়। কেন? এ কথাটা হচ্ছে যে কেন আলিফের উচ্চারণটা মোটা চিকন কিভাবে হইল? এটা যেহেতু মাদ হিসাবে হয় কোনো একটা মাদের হরফে, যেমন সদের সাথে আলিফ হয়। এখন সদের সাথে আলিফ যখন হবে, সদ খালি আলিফ জবর স, স অ, স মোটা হয়, স স স, এই যে আলিফটা তখন কি হয়ে যাচ্ছে? মোটা হচ্ছে, স অ, স। আবার এই আলিফটা যখন সিনের সাথে হয়, সিন খালি আলিফ জবর সা, তখন সা আ চিকন হয়ে যাচ্ছে, সা। কিন্তু হামজা তো মাদ হরফ হইতে পারে না, হামজা সবসময় হামজা জবর আই হবে, সে কখনো সদের সাথে বা সিনের সাথে আসবে না। এর জন্য হামজার উচ্চারণ সবসময় চিকনই থাকে, তবে আলিফের উচ্চারণ কখনো মোটা হয়, কখনো চিকন হয়। আশা করি এই তফাতগুলো বুঝতে পারছেন। এইটা 5টা তফাত, এটা দিয়ে 6টা 7টা তফাত বানানো যায়, তবে মৌলিক হচ্ছে এই 5টাই তফাত। তো আমরা এখন থেকে বলবো কি যে আলিফ এবং হামজা অবশ্যই আছে, দুইটাই আরবি হরফ, এর মধ্যে তফাত আছে, এই 5টা তফাত আমরা জানবো। তো আমরা এখানে পড়ার সময় কি করি?
মানদণ্ড হচ্ছে এটাকে হামজা বলতে হবে, হামজা জবর, এটাকে আলিফ বলা যাবে না, কি বলতে হবে, হামজা জবর আ। তবে আপনি যদি বানানের সময় ভুলে বা আপনার অভ্যাস হয়ে যায় যে এটাকে আলিফ বলেন, আলিফকে আলিফ বলে বলতেছেন আলিফ জবর আ, তাহলেও অনেক বড় কোনো সমস্যা হবে না, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। কারণ আপনি যখন সূরা ফাতিহা পড়েন, ধরেন সূরা ফাতিহার মধ্যে আলহামদু পড়তেছেন, আপনি কি বলছেন যে আলিফ জবর আল আলহামদু এরকম করে কি আপনি নামাজ পড়েন? পড়েন না, আপনি শুধু উচ্চারণটা পড়ে যান হামজার আলহামদু। সো আলিফ হামজাকে যদি আপনি আলিফও বলেন, এই ক্ষেত্রে লম্বা হামজাটাকে আলিফও বলেন, তাহলেও আপনার এইটা কোনো সমস্যা, বড় কোনো সমস্যা না। এটাকে অনেকে দেখা যায় অনেক হুজুরা পড়ানোর সময় অনেক জটিল করে ফেলে, অনেকে অনেক অভ্যাসের জন্য ছাড়তে পারে না, জটিল করে ফেলে। তা আপনি চেষ্টা করবেন হামজা বলতে, নাইলে আলিফ যদি বলেন কোনো সমস্যা নেই। আমি দুইটাই পড়াই দিতেছি। আলিফ জবর আ, হামজা জবর আ, বা জবর বা, দেখেন টান দেয়া যাবে না, বা জবর বা এরকম দেয় নাই কিন্তু, বা জবর বা। আবার টান দেয়া যাবে না তাই বলে এরকমও ছাড়া দিবেন না যে বা জবর বাহ, তা জবর তাহ, শেষে একটা যেন হা যোগ না হয়ে যায়। শুধু আপনি শ্বাসটা উঠাই নেবেন, আওয়াজটা উঠাই নেবেন, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর যা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, দাল জবর দা, র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর শা, صاد জবর স, ضاد জবর দ, ত জবর ত, ল জবর ল, আইন জবর আ, غين জবর গ, ফা জবর ফা, قاف জবর ক, কাফ জবর কা, قاف জবর ক, কাফ জবর খা, ক খা। আপনাদেরকে একটা ভিডিও রেকর্ডিং করে দিছিলাম, খেয়াল করছিলেন না, সূরা ফাতিহার তেলাওয়াত। দেখেন ওই এই এই সব তেলাওয়াত যেগুলো আমি আপনাদেরকে আলাদাভাবে একটা সাজেস্ট করে দেবো, সব কারীদের তেলাওয়াত শোনা মানে সবসময় শুনতে পারবে না, কারণ কি অনেকের ইমামের পরিবর্তন আছে কিরাতের, এটা বুঝতে হবে, এটা তো অনেক জানতে হবে। আমাদের কিন্তু ইমাম হচ্ছে ইমাম হাফস রহিমাউল্লাহ আলাই। তো আসেম কুফি রহিমাউল্লাহ, মূল ইমাম হচ্ছে আসেম কুফি রহিমাউল্লাহ, তার রেওয়াতে ইমাম হাফস রহিমাউল্লাহ, তার তেলাওয়াত আমরা করি, মানে আমরা সবাই এশিয়া মহাদেশের। কিন্তু অনেকে এখন ইউটিউবের কারণে অনেক তেলাওয়াত শোনা যায়, অনেক তেলাওয়াত জানা যায়, কিন্তু সেইগুলো সবগুলো কিন্তু একরকম না। তো ইমাম হুজাইফি যার আপনার তেলাওয়াত দিছি, দেখবেন তার সূরা ফাতিহাটা একটু শোনেন, আবার দেখবেন কিভাবে উচ্চারণগুলো করতেছে। ইয়াকা না'বুদু, কানা'বুদু, কাফের উচ্চারণটা কেমন করতেছে, ঠিক আছে। মুস্তাকিম, কফের উচ্চারণটা কেমন করলো। হামদু, হায়ের উচ্চারণটা কেমন করছে, সিনের উচ্চারণটা কেমন করছে। মুস্তাকিম, সডটা কেমন করছিল। ওই সূরা ফাতিহাটা একটু শোনেন। তো কফটা কিভাবে হলো, ভারী হলো, কফ জবর ক, ক, ক্যাফ জবর খা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, ওয়া, ওয়াও এটা নাম, জবর হচ্ছে ওয়া হয়, ওয়াও জবর ওয়া। হা এটা কোন হা, গোল হা, হা জবর হা, হামজা জবর আ, এইটা হামজা, এইটা হামজা। যদি আমরা এই দুইটাকে কখনো চিহ্নিত করতে যাই, তাহলে বলবো কি এটা লম্বা হামজা, এটা গোল হামজা, লম্বা হামজা, গোল হামজা। হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। জের থেকে আলিফ জের ই, হামজা জের ই, বাজের বি, তাজের তি, হাজের হে, জিম জের জি, হাজের হি, খজের খি, দালজের দি, লালজের রি, রজের রি, জাজের জি, সিনজের সি, শিনজের শি, সোয়াজের সি, দজের
লি, তজের লি, লজের লি, আইনজের লি, ওয়াইনজের লি, ফাজের ফি, অফজের ই, ক্যাফজের কি, লামজের লি। আচ্ছা কফ আবার খেয়াল করি, কফজের ই, এটা কিন্তু ভারী হয়েছে, ই ই, মুস্তাকিম। আর কাফজের কি, কি কি, কি একদম চিকন করে কি। লামজের লি, মিমজের মি, নুনজের নি, ওয়াওজের উই, উই ডাব্লু যে ডাব্লু উই উই, ওটাকে গোল করে, উইকে গোল করে, ঠোঁট গোল করে উই, ওয়াওজের উই, ওয়াওজের উই, হ্যাজের হি, হামজাজের ই, হামজা না কিন্তু। মনে আছে কিনা আবু তাহের ভাই, যেহেতু নতুন এখানে খেয়াল আমাদের অডিও রেকর্ডিং ক্লাসে আছে, কিন্তু মনে আছে কিনা হামজা, জিন হবে না, হাম যা হবে। দ্বিতীয় নাম্বার লেকচার শিট থেকে দেখে নিতে পারবেন, হরফের উচ্চারণটা কিন্তু লেখা আছে ওখানে। হামজা, হাম যা, যা 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 থেকে, রয়ের পরে যা থেকে হামজা। তা হামজাজের ই, ইয়াজের ই, চাপ দিয়ে জিব্বার মধ্যখানটা তালুতে চাপ দিয়ে ই, ই। পেশ, পেশ কি রস্যকারের উচ্চারণ। অ্যালিফ পেশ উ, হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, হা পেশ থু, জিম পেশ জু, হা পেশ হু, খা পেশ হু, হু 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 হু, র পেশ রু, দাল পেশ দু, লাল পেশ রু, র পেশ রু, জা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ শু, সু শু শু, সদ পেশ সু, বদ পেশ গু, ত পেশ তু, তু হবে না, তু হলে তা পেশ হয়, আর তু মোটা হবে, ত পেশ তু, র পেশ রু, রু রু, রু হলে চিকন হবে, জাল পেশ জু, আর এটা হবে রু, ঠোঁটটা গোল হয়ে যাবে, রু, ঠোঁট কি গোল হবে হচ্ছে আপনার জিব্বাটা গোল হয়ে যাবে, রু রু রু। আইন পেশ রু, চাপ দিয়ে রু, ওয়াইন পেশ গু, গু হবে না কিন্তু, গু হবে হচ্ছে এটা গ পেশ, গরস্বকারে গু, আর এটা হবে হচ্ছে হলকের শেষ থেকে। আমরা মাখরাজের ক্লাস এখন আসি নাই, তারপর আমরা দেখাইছিলাম, মনে আছে কিনা ভিডিও ক্লাসের মধ্যে দেখবেন, আমি যে ক্লাস দেখাইছিলাম, গয়নটা হয় হলক মানে কণ্ঠনালী, গলার মধ্যে মুখের কাছাকাছি, ওখান থেকে উচ্চারিত হবে গয়ন পেশ গু, ফা পেশ ফু, লাম কফ পেশ উ, কাফ পেশ খু, লাম পেশ লো, মিম পেশ মো, নুন পেশ নো, ওয়াও পেশ ভু ভু। ঠোঁটের ভিজা জায়গা মানে ভিতর থেকে এই উচ্চারণটা হবে বু, আর এই ঠোঁট দুইটা গোল হয়ে যাবে, এরপরে বু বলার, বয়ের রস্বীকারে বু, এটা বলতে হবে ঠোঁট গোল করে মধ্যে ফাঁকা রাখিয়া, ভু ভু, ওয়াও পেশ ভু ভু, হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ। আচ্ছা আপনারা এখানে কারো সমস্যা আছে? কাদির ভাই, তারপর হচ্ছে আবু তাহের ভাই, কোনো সমস্যা আছে এখানে? জি না। জি না, সমস্যা নেই। আচ্ছা আপনাদের আজকে যেহেতু ইয়ে হয়েছে, পড়াটা থাকবে কি এখান থেকে তিনটা সহকারে, মানে তিনটা একসাথে আছে, জবরজের পেশ আমি দেখাই দিতেছি আপনারা কিভাবে পড়া, এটা পড়াই দিব না, এটা আগামী দিন আপনাদের প্রত্যেকের কাছ থেকেই পড়া নেব, ঠিক আছে? ক্লাসে থাকলে অবশ্যই আপনাদের প্রত্যেকের যে সমস্যাগুলো আছে সেগুলো ধরাই দেব প্রত্যেকের। যেমন হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, আ ই উ, আ ই উ, আ ই উ, এভাবে করে প্রতিটা হরফ, এখানে 29টা হরফই আছে, প্রতিটা হরফ আপনারা পড়বেন, উপর থেকে ওটা কয়েকবার পড়ে এখানে কয়েকবার পড়বেন, তাইলে আপনার উচ্চারণটা খুব সুন্দর করে কনসের মধ্যে চলে আসবে, ঠিক আছে? তো আগামী দিন এখান থেকে আপনাদের পড়া নেওয়া হবে ওইটা তিনটা হরফ একসাথে।
তারপরে আসেন, মধ্যের ওটা পড়া লাগবে না, ওটা উপরে আছে দেয়া। এরপরে হরকত দিয়ে হরফের উচ্চারণের পার্থক্য সমূহ। এখন আমাদের যে হরফগুলো চিকন এবং মোটা ওগুলোকে পৃথক করে আপনাদেরকে দেখানো হয়েছে, যেন আপনারা যে হরফগুলো হরফের উচ্চারণ থেকে আমি কিন্তু একবার দেখাইছিলাম, বলছিলাম যে হরকতের পরে এটা আবার দেখানো হবে। ওইটা হরফের উচ্চারণ ছিল, মানে হরফের নামের উচ্চারণ। এটা হরকতের উচ্চারণ, যেটা মোটা ওটা নামেও মোটা, আর যেটা মোটা সেটা কি হরকতেও মোটা। যেমন তা, ত, এই দুইটা নাম, কিন্তু তা জবর তা, ত জবর ত, এই দুইটার উচ্চারণের মধ্যেও তফাৎ। তো এইগুলো একটু আলাদাভাবে তফাৎ করে পড়বেন, কারণ এগুলোই আপনাদের কিন্তু ভুল হয়। লাহনে জালি যেটা আছে, নামাজ হয় না যে কারণে, বা বড় ভুল হয় যেগুলো, সেগুলো কিন্তু এইগুলো। আপনারা কিন্তু এমন না যে মিমকে নুন পড়েন, এমন কিন্তু না আপনারা, বা তাকে সা পড়েন এমন না, কিন্তু আপনারা কি পড়েন, ওই সিনকে সৎ পড়েন, তাকে ত পড়েন, হ্যাঁ, মুস্তাকিমের জায়গায় মুস্তকিম পড়েন, এগুলোই হামজার জায়গায় আইন পড়েন, আইনের জায়গায় হামজা পড়েন। এর জন্য এগুলোকে পৃথকভাবে আলাদাভাবে বেশি বেশি করে পড়বেন। যেমন তা জবর তা, ত জবর ত, তা, ত, তা, ত, তা, ত, তাজের তি, তজের তি, 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 তা পেশ তু, ত পেশ তু, তু, তু। এরপরে সিন সদ, সিন জবর সা, 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 সদ জবর স, স, সা, স, সিনজের সি, সজ্জের সি, 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 সিন পেশ সু, সদ পেশ সু, 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 সু। হামজা জবর আ, আইন জবর আ, 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 হামজা জের ই, আইন জের ই, 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 হামজা পেশ উ, আইন পেশ উ, 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 আ, 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 ই, ই, উ, রু, রু, রু। হামজা জবর আ, ইয়া জবর ইয়া, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, হামজা জের ই, ইয়া জের ই, 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 হামজা জের হামজা পেশ উ, ইয়া পেশ ইউ, ইউ, ইউ। ঝা জবর জা, জিম জবর জা, জা জবর জা, জিম জবর জা, জা জের জি, জিম জের জি, জা পেশ জু, জিম পেশ জু। দাল জবর দা, দদ জবর দ, দাল জের দি, দদ জের দি, দি, দাল পেশ দু, দদ পেশ দু। ওয়াও জবর ওয়া, বা জবর বা, ওয়াও জের ভি, বা জের বি, ভি, বি, ভি, বি। ওয়াও পেশ ভু, বা পেশ বু, ভু, বু। সিনশিন, এইখানে এই যে ইন্ডিয়ান যারা আছে, বিশেষ করে আসামের, তাদের একটু উচ্চারণ অনেক সমস্যা দেখা যায়, তারা একটু এটা বিশেষ করে আলাদাভাবে খেয়াল করবেন। এই হরফটা সিনটা শব্দ আসবে, সিনটা তালে বসার উচ্চারণটা আসবে, বাতাস বসবে। সিন জবর সা, শিন জবর সা, সা, শা, সা, শা, শা, শা। সিনজের সি, শিনজের শি, সি, শি। সিন পেশ সু, শিন পেশ শু, সু, শু। হা, হা, একটা হা, একটা হা, এটা একটা বড় ভুল হয়। যেমন আলহামদু লিল্লাহি, আলহামদু প্রশংসা, লিল্লাহি রব্বি, আল্লাহ তাআলার জন্য, রব্বিল আলামিন যিনি সকল জগতের মালিক। আর আলহামদু ধ্বংস, ওই আল্লাহ তাআলার যিনি সকল জগতের মালিক। নাউজুবিল্লাহ, মানে আল্লাহ তাআলার এখানে একটা মানে বিকৃত অর্থ করা হচ্ছে। তো খেয়াল করবেন এইরকম বিশেষ করে হা এবং হা দুইটার মধ্যে গোল হাঁটা গম্ভীর আওয়াজ, আর লম্বা হাঁটা হালকা আওয়াজে ফিস ফিস করে ঘলকের মধ্যখান, গলার মধ্যখান নিয়ে। হা জবর হা, হা জবর হা, হাজের হি, হাজের হি, হা পেশ হু, হা পেশ হু। এরপরে হামজা ওয়াও, হামজা জবর আ, ওয়াও জবর ওয়া, হামজাজের ই, ওয়াও জের উই, হামজা পেশ উ, এটা হচ্ছে উ, আর ওয়াও পেশ ভু, ভু। এটা যারা অনেকে ভুল করে কি, হামজার উচ্চারণ, ওয়াওর উচ্চারণ হামজা থেকে নেওয়ার চেষ্টা করা, এটা কিন্তু ভুল। ওয়াওর উচ্চারণ বা থেকে নেওয়া যাইতে পারে, কিন্তু হামজা থেকে কখনোই নেওয়া যাবে
না, জাল এবং জা, জাল এবং জা একটা শব্দ আসবে, একটা নরম শব্দ আসবে না। জালে কোনো নরম এবং শব্দ আসবে না। জাল জবর জা, জা জবর জা, জাল জের জি, জা জের জি, জাল পেশ জু, জা পেশ জু। জাল এবং জ, ওই যে একটা চিকন একটা মোটা, ওই পড়ানোর সময় বলছিলাম। জাল জবর জা, ওয়া জবর জ, জাল জের জি, ওয়া জের জি, জাল পেশ জু, ওয়া পেশ উ। কাফ কফ, একটা চিকন একটা মোটা, কাফটা চিকন কফটা কি হবে মোটা। কাফ জবর কা, কফ জবর ক, কাফ জের কি, কফ জের কি, কাফ পেশ কু, কফ পেশ উ। সা এবং সিন, এই যে এটা ভুল করা হয়, সা এর ক্ষেত্রে অনেকেই সিন পড়ে, হ্যাঁ সুম্মা বলে, সুম্মা সুম্মা, এটা মারাত্মক ভুল। সাকে সা বলতে হবে, কোনো শব্দ আসবে না, সিনে শব্দ আসবে, পরিপূর্ণভাবে শব্দ আসবে। সা জবর সা, সিন জবর সা, সাজের সি, সিনজের সি, সা পেশ সু, সিন পেশ সু। এই হচ্ছে আপনাদের পড়া থাকবে হরকতের, এই পুরো বিষয়টা আপনার পড়া থাকবে আগামী দিন ইনশাআল্লাহ। ওই তিনটা হরকত একসাথে এবং চিকন মোটা এই তফাতগুলো পড়াশোনা হবে। কারো কোনো সমস্যা আছে এই পড়া নিয়ে, বিষয় নিয়ে বলতে পারেন। স্যার বলছিলাম যে একটু চাপ হয়ে গেল না, পড়াটা বেশি। মানে পড়ার জি চেষ্টা না। করেন, এই তারপরে এই এই পিছনে যেটা দিলেন, এটা একটু আমাকে লাগছে একটু মানে এটা এই ক্লাসটা একটু পৃথক করাই খুব ভালো ছিল মনে হচ্ছে, একটু মানে এটাই মানে এই হরকতের শুদ্ধ উচ্চারণ করার জন্য। এইটা আর এইটা আলাদা সেটা। ঠিক আছে, আপনি হ্যাঁ, না আপনি পিছনে যেটা আমরা করলাম এখন। হ্যাঁ বুঝতে পারছি, আপনি পড়েন, তারপরে যদি না হয় তাহলে আবার এটাকে পড়াই দেওয়া হবে, সমস্যা নেই, সামনে ক্লাসে আবার এটাকে ধরাই দেওয়া হবে। জি জি। যে আর কারো কোনো সমস্যা আছে? জি না। জি। আচ্ছা তাহলে এই যে হরকতের উচ্চারণটা একটু বেশি বেশি করে সবাই পড়বেন, কারণ এইটাই কিন্তু কনসোনেন্টের মধ্যে ব্যবহার হয়, আপনি কিন্তু হরকত দিয়েই পড়েন, প্রত্যেকটা হরফকে কি করা হয়, হরকত দিয়ে পড়া হয়। তো এটাকে একটু বেশি বেশি করে পড়তে হবে যেন মুখের মধ্যে বসে যায় উচ্চারণটা। আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আজকে জি, ক্লাস থাকবে। ওটাই ওটাই হ্যাঁ হ্যাঁ বলেন। ওইটাই আমি দিচ্ছি যে এই কটা মানে হচ্ছে বেশি একটু ইম্পর্টেন্ট হয়ে হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ অবশ্যই। আপনার শুনে মানে মানে উচ্চারণ গুলো মেলানো আমাদেরকে চেষ্টা করতে হবে তো অনেকটাই, তার জন্য একটু সময় লাগবে মনে সমস্যা হচ্ছে। নাই, আপনি মিলাদ থাকেন, আপনি আগামী ক্লাসে দরকার হলে এটা আবার পড়াই দেওয়া হবে, এটারে আপনাদের সব মানে পড়া শুনলে কার কি সমস্যা আছে ওখান থেকে আবার ধরাই দেওয়া হবে। জি জি ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্ত ক্লাস থাকবে, আগামী ক্লাস সোমবার হবে ইনশাআল্লাহ ঠিক টাইমে। আপনারা ক্লাসে উপস্থিত থাকবেন, সবাই থাকার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম